প্রথম অধ্যায়, সমাজ বিবর্তনের ইতিহাস। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবনধারা লক্ষ্য করি। যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। মৌমাছিরা মৌচাক এবং উইপোকা ঢিপি তৈরি করে তার মাঝে সবাই মিলেমিশে থাকে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কী ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানব। এই অধ্যায় শেষে আমরা সমাজের ধারণা ব্যাখ্যা করতে পারব, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব বর্ণনা করতে পারব, সমাজ বিকাশের বিভিন্ন স্তর যেমন শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক, উদ্যান কৃষি, পশুপালন, কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারব। বিবর্তনের বৈশিষ্ট্যগত দিক থেকে বাংলাদেশের সমাজের প্রকৃতি বিশ্লেষণ করতে পারব। কৃষিভিত্তিক সমাজ ও আধুনিক সমাজের উৎপাদন পদ্ধতির তুলনা করতে পারব। সমাজ বিকাশে বিবর্তনের গুরুত্ব উপলব্ধি করব। পাঠ -1, সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব ও পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানবগোষ্ঠীকে বলা হয় সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান ও সংঘ থাকে, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা একরকমের পরিবার। কোনো পরিবারে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদিসহ অন্যান্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই মানুষ সমাজ গড়ে তোলে। পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ। এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। সাধারণভাবে সমাজের দুটি বৈশিষ্ট্য বিদ্যমান। এর প্রথমটি হচ্ছে বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পেছনে কোনো উদ্দেশ্য থাকা। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনে সমবেতভাবে বাস করে। কাজ, দলে ভাগ হয়ে আদিম সমাজের দলবদ্ধ কাজগুলোর অভিনয় করো। সমাজ বিবর্তনের ইতিহাস সংক্ষিপ্ত নোট। সমাজ গঠনের পটভূমি। আদিমকালে মানুষ ছিল প্রকৃতি ও হিংস্র প্রাণীর কাছে অসহায়। জীবন রক্ষা ও প্রয়োজন মেটাতে মানুষ একে অন্যের সহযোগিতা চেয়েছে। এই পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক থেকেই সমাজের জন্ম। শুধু মানুষ নয়, হাতি দলবদ্ধভাবে চলে, কাক বিপদে পড়লে দল বেঁধে সাহায্য করে, মৌমাছি মৌচাক ও উইপোকা ঢিপি তৈরি করে। এগুলো দলবদ্ধ জীবনের উদাহরণ। সমাজ কি? মিলেমিশে থাকা, পারস্পরিক সম্পর্কযুক্ত ও একতাবদ্ধ মানবগোষ্ঠীকে সমাজ বলে। সমাজে থাকে সাহায্য সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতা। সমাজের প্রতিষ্ঠান। সমাজের ভেতরে গড়ে ওঠে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি। পরিবার। সমাজ গঠনের প্রথম ও মৌলিক ধাপ হল পরিবার। পরিবার হতে পারে ছোট, বাবা মা ও সন্তান; বড়, দাদা দাদি, চাচা চাচি, ভাই বোন সহ। সমাজের বিকাশ ধারা। পরিবার হতে, গোত্র হতে, সম্প্রদায় হতে,
জাতিগোষ্ঠী এভাবেই ছোট থেকে বড় সমাজের উদ্ভব হয়েছে। সমাজের বৈশিষ্ট্য পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। সমাজের দুটি প্রধান বৈশিষ্ট্য: বহু মানুষের সংঘবদ্ধভাবে বসবাস, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা প্রয়োজন থাকা। অর্থাৎ সমাজ হল উদ্দেশ্যভিত্তিক মানবিক সম্পর্কের সমষ্টি। অধ্যায় শেষে যা জানা দরকার, চেকলিস্ট। সমাজের সংজ্ঞা, সমাজ গঠনের কারণ, পরিবার কেন সমাজের প্রথম ধাপ, সমাজের দুটি বৈশিষ্ট্য, আদিম সমাজে দলবদ্ধ জীবনের প্রয়োজনীয়তা। পাঠ -2, সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবনধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এজন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। যেমন সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা অববাহিকায় বিকাশ লাভ করেছে। আবার কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠীর পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক ও শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিকশা ও গরুর গাড়ি ইত্যাদি। কুটিরশিল্প বিকাশেও ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদীবহুল এবং অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ড্যামরায় তাঁতিরা বাস করে এবং এখানেই বিখ্যাত ঢাকাই শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে, কারণ এই অঞ্চলে তুঁতগাছ জন্মে এবং তুঁতগাছের রেশম কীট বাসা বাঁধে। ফরিদপুরের খেজুর গুড়, মুক্তাগাছার মন্ডা, টাঙ্গাইলের শাড়ি, সুন্দরবনের মধু, সিলেটের শীতল পার্টি প্রভৃতি ওই সব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁও এর বিখ্যাত মসলিন শিল্প এই অঞ্চলের ভৌগোলিক পরিবেশ ও কাঁচামালের সহজলভ্যতার জন্যই বিকাশ লাভ করেছিল। পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ির বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীতপ্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে আর গ্রীষ্মপ্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়, সেখানকার মানুষ ঘরবাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজেই শিল্পায়ন ঘটে এবং নগর গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। পরিবেশ ও মানব জীবন, মানুষের জীবন প্রকৃতি ও ভৌগোলিক পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। মানুষ যেমন পরিবেশকে ব্যবহার ও পরিবর্তন করে, তেমনি পরিবেশও মানুষের জীবনযাপন, পেশা, সংস্কৃতি ও আচরণ নিয়ন্ত্রণ করে। তাই সমাজের রূপ নির্ধারণে পরিবেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী ও সভ্যতার বিকাশ, নদী মানুষের জীবনকে সহজ করেছে। তাই প্রাচীন সভ্যতাগুলো নদীকেন্দ্রিক ছিল। উদাহরণ: সিন্ধু নদ, সিন্ধু সভ্যতা; নীল নদ, মিশরীয় সভ্যতা; টাইগ্রিস ও ইউফ্রেটিস, মেসোপটেমীয় সভ্যতা; গঙ্গা অববাহিকা, বাংলাদেশের প্রাচীন সভ্যতা। নদী কৃষি, যোগাযোগ ও ব্যবসার সুযোগ তৈরি করে। প্রাকৃতিক সম্পদ ও পেশা, কোনো অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেখানকার মানুষের পেশা নির্ভর করে। উদাহরণ: খনি অঞ্চল, খনি শ্রমিক; শিল্প এলাকা, শিল্প শ্রমিক; নদীমাতৃক বাংলাদেশ, নৌকা, লঞ্চ, স্টিমার। ভৌগোলিক পরিবেশ ও কুটির শিল্প, পরিবেশের কারণে বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন কুটির শিল্প গড়ে উঠেছে। ড্যামরা, ঢাকা, ঢাকাই শাড়ি; রাজশাহী, রেশম শিল্প, তুঁতগাছ ও রেশম কীটের জন্য; ফরিদপুর, খেজুর গুড়; মুক্তাগাছা, মন্ডা; টাঙ্গাইল, শাড়ি; সিলেট, শীতল পার্টি; সুন্দরবন, মধু; সোনারগাঁও, মসলিন শিল্প। কাঁচামালের সহজলভ্যতা শিল্প বিকাশে বড় ভূমিকা রাখে। পোশাক ও ঘরবাড়ির উপর পরিবেশের প্রভাব, শীতপ্রধান অঞ্চল, গরম পশমি কাপড়;
গ্রীষ্মপ্রধান অঞ্চল, হালকা সুতি কাপড়। ভূমিকম্পপ্রবণ এলাকা, কাঠের ঘর। যোগাযোগ ব্যবস্থা ও শিল্পায়ন। যেসব এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত, সেখানে শিল্পায়ন দ্রুত হয়, নগর গড়ে ওঠে। উদাহরণ: নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। নৌ যোগাযোগ ভালো হওয়ায় শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট, চেকলিস্ট। পরিবেশ মানুষের জীবনকে কিভাবে প্রভাবিত করে? নদীভিত্তিক সভ্যতার উদাহরণ ভৌগোলিক পরিবেশ ও কুটিরশিল্প পোশাক ও ঘরবাড়ির উপর পরিবেশের প্রভাব যোগাযোগ ব্যবস্থার ভূমিকা। কাজ: বাংলাদেশের মানচিত্রে সারি। শীতল পাটি ও রেশম শিল্পের জন্য বিখ্যাত স্থানগুলো চিহ্নিত করো। বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত করবে: টাঙ্গাইল, শাড়ি; সিলেট, শীতল পাটি; রাজশাহী, রেশম শিল্প। পাঠ ৩ ও ৪। সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন। সমাজ সমাজ পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশের যে সমাজকে দেখছি, আগের দিনের সমাজ কিন্তু এরকম ছিল না। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশধারার ফল। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরানো সমাজ পরিবর্তন হয়ে বর্তমানের আধুনিক সমাজ গঠিত হয়েছে। ভবিষ্যতে সমাজ আরও পরিবর্তন হবে। কালের সুদীর্ঘ যাত্রাপথে সমাজের পরিবর্তনকে ৬টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে: ১. শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ। ২. উদ্যান কৃষিভিত্তিক সমাজ। ৩. পশুপালন সমাজ। ৪. কৃষিভিত্তিক সমাজ। ৫. শিল্পভিত্তিক সমাজ। ৬. শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহায় ও বনজঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এই সম্পদকে ব্যবহার করে মানুষ খাদ্য উৎপাদন করতে শেখেনি। বনজঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলত তখন তারা খেত। শিকার না মিললে উপোস থাকতে হতো। মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। সে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এই কারণে এই সমাজকে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজও বলা হয়। এই সমাজের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে খাঁজকাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি। শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এই সমাজের মানুষ কোনো শক্তিশালী সংগঠন ও প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। মানুষকে তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। আদিম সমাজে খাদ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হাতিয়ার। উদ্যান কৃষি সমাজ। এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। সমাজবিজ্ঞানীরা বলেন, মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণের ভার ছিল মেয়েদের উপর। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসত বুনো গম ও বার্লি, মেটে আলু, কচুর মূল ও কন্দ। আস্তানার আশপাশে গম ও বার্লির যেসব দানা পড়ত তা থেকে গজিয়ে উঠত চারা গাছ। চারা গাছে পড়ে দেখা দিত শীষ ও দানা। এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণার সৃষ্টি হয়। কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশপাশে পতিত জমিতে একটি লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। ফসল পাকলে পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটত। তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরও এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া,
গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়ত। সেগুলাকে তারা ধরে এনে বেঁধে রাখত। এগুলো ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। শিকার না মিললে এগুলোকে বধ করে আহার করত। মানুষ ক্রমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে। চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এই সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময় প্রথার উদ্ভব ঘটে। একজনের পণ্যের সঙ্গে অন্যজনের পশু কিংবা অন্য কিছু বদল করা হতো। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করত। পশুপালন সমাজে পশুপালনের ছবি। সমাজ বিকাশের বিভিন্ন স্তর: শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ, উদ্যান কৃষি সমাজ, পশুপালন সমাজ। সমাজ কেন পরিবর্তনশীল? সমাজ স্থির নয়। জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তির উন্নতির ফলে সমাজ ধাপে ধাপে পরিবর্তিত হয়েছে। দীর্ঘ সময়ের বিবর্তনে সমাজকে 6টি স্তরে ভাগ করা যায়: শিকার ও সংগ্রহভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজ। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। এখানে পাঠ -3 ও 4 এ প্রথম 3টি স্তর আলোচনা করা হয়েছে। 1. শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ। এটি মানব সমাজের সবচেয়ে আদিম রূপ। প্রধান বৈশিষ্ট্য: স্থায়ী ঘরবাড়ি ছিল না, গুহা ও বনজঙ্গলে বাস। খাদ্য উৎপাদন জানা ছিল না। ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার ছিল জীবিকার উপায়। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো, যাযাবর জীবন। কাজের বিভাজন: নারী, ফলমূল সংগ্রহ; পুরুষ, শিকার, হাতিয়ার, পাথরের তৈরি অস্ত্র, খাঁজ কাটা বল্লম, মাছ ধরার হারপুন, হাড়ের সুই। এ কারণে একে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ বলা হয়। পোশাক: গাছের ছাল, লতা পাতা, পশুর চামড়া। সামাজিক অবস্থা: শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান ছিল না। শিকার না মিললে উপোস করতে হতো। 2. উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এই সমাজে মানুষ খাদ্য সংগ্রহকারী থেকে খাদ্য উৎপাদনকারীতে রূপান্তরিত হয়। কৃষির উদ্ভব: সমাজবিজ্ঞানীদের মতে মেয়েরাই কৃষিকাজের আবিষ্কারক। ফলমূল সংগ্রহের সময় পড়ে থাকা বীজ থেকে চারা গজাতে দেখে কৃষির ধারণা আসে। কৃষিকাজের ধরন: বসতবাড়ির আশপাশে পতিত জমিতে চাষ, লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে বীজ বপন, পশুর চোয়ালের হাড় দিয়ে ফসল কাটা। উৎপাদন বৈশিষ্ট্য: প্রয়োজনের বেশি ফসল উৎপাদন হতো না। একই জমিতে বারবার চাষ করা যেত না, তাই এই সমাজেও মানুষ ছিল যাযাবর প্রকৃতির। 3. পশুপালন সমাজ। পশুপালন শুরু হওয়ার মাধ্যমে সমাজ আরও উন্নত হয়। পশুপালনের সূচনা: প্রথম গৃহপালিত পশু, কুকুর। কুকুর ছিল পাহারাদার ও শিকারের সঙ্গী। অন্যান্য পশু: গরু, ছাগল, ভেড়া, ঘোড়া, গাধা। পশুপালনের সুবিধা: দুধ পাওয়া, বাচ্চা পাওয়া, চামড়া ও পশম ব্যবহার, জীবন্ত খাদ্যভাণ্ডার হিসেবে পশু সংরক্ষণ। পশু ধীরে ধীরে মানুষের সম্পদে পরিণত হয়। অর্থনৈতিক ব্যবস্থা: মুদ্রার প্রচলন ছিল না, দ্রব্য বিনিময় প্রথা চালু হয়। জীবনধারা: এখনও যাযাবর জীবন, স্থায়ী বসতি গড়ে ওঠেনি। 3টি সমাজের তুলনামূলক বৈশিষ্ট্য সংক্ষেপে: দিক: শিকার ও সংগ্রহ, উদ্যান কৃষি, পশুপালন। খাদ্যের উৎস: শিকার ও ফলমূল, সীমিত চাষ, পশু ও পশুজনিত খাদ্য। জীবনধারা: যাযাবর, 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 হাতিয়ার, পাথরের, লাঠি, হাড়। প্রাথমিক যন্ত্র, উৎপাদন: নেই, অল্প, তুলনামূলক বেশি। কাজ: দলে ভাগ হয়ে উল্লিখিত 3টি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। শিকার সমাজ: শিকার, পাথরের হাতিয়ার, যাযাবর জীবন। উদ্যান কৃষি: বীজ বপন, নারীর ভূমিকা, সীমিত উৎপাদন। পশুপালন: গৃহপালিত পশু, দুধ ও চামড়ার ব্যবহার, দ্রব্য বিনিময়।